হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে লাভ স্টোরি ব্লগ বিডির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এমন একজন ব্যক্তিকে আমরা নিয়ে এসেছি। আপনারা অনেকেই তাকে চেনেন। অনেকেই বলতে যারা ম্যাক্সিমাম বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষজন তাকে চেনেন। একজন সেলিব্রিটি মানুষ। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি অনেক ভালো মনের একজন মানুষ। আমার খুব প্রিয় মিতা আফরোজ, মিতা আপু। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপু কেমন আছো? খুব ভালো আছি রিঙ্কু, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। তো মিতা আপুর সাথে আমার পরিচয় অনেক বছরের। তো আজকে ভাবছি মিতা আপুকে আপনাদেরকে মিতা আপু সম্পর্কে অনেকেই জানেন না যে মিতা আপু কি করে, আবার অনেকেই বাংলাদেশের অনেকেই জানেন। তো মিতা আপু হচ্ছে তার মুখ থেকেই শুনবো যে সে কি করে কোথায় আছে, তার পরিচয়টা আমি মিতা আপুর কাছ থেকে জানতে চাই। আমি বলবো, হ্যাঁ। আমার পরিচয়টা তো তুমি দিয়ে দিলেই ভালো। না না, আপনি দেন। আচ্ছা, তুমি যখন বলছো তাহলে তো দিতেই হবে। আমি বাংলাদেশ টেলিভিশনে আছি। আর আসলে বলতে গেলে আমার শুরুটা হচ্ছে বেতারে। আমি প্রথম বেতারে নিউজ প্রেজেন্টার হিসাবে জয়েন করি তার 2004 সালে। তারপরে আমি বাংলাদেশ টেলিভিশনে নিউজ প্রেজেন্টার হিসাবে অডিশন দিয়ে ওখানে আমি জয়েন করি। আর নিউজের পাশাপাশি বলতে গেলে অবশ্য এটা আমার শুরু, সেটা আমি পরে বলবো। আমার আবৃত্তি দিয়ে আমার জীবনের প্রথম মঞ্চ শুরু। তো আবৃত্তি করি, এটা ভালোবাসা, এটা আমার নেশা। আমার একটা সংগঠন আছে, সেই সংগঠনে সাংস্কৃতিক অনেক প্রোগ্রাম হয়। তো এই তো এই না, আবৃত্তির আমরা সাথে আপনার আমার শুরুটা পরিচয়। কিভাবে হয়েছিল বিটিভিতে? আপনি কত বছর শুরু থেকে আমরা জানতে চাই। দর্শক শুরু থেকে আপনার সম্পর্কে জানতে চায় বা আমি জানতে চাই। আসলে আমার শুরুটা ছিল বেতার দিয়ে। আচ্ছা। মানে মিডিয়া ক্যারিয়ার যদি বলো, তাহলে শুরুটা হচ্ছে আমার বেতারে। বেতারে আমি 2002 সালে প্রথম অডিশন দিই। ওখানে অডিশন দিয়ে আমি লিস্টেড হই। সেখান থেকে আমি নিউজ পড়া শুরু করি। বেতারে আমি নিউজ পড়ার পাশাপাশি ওখানে আমি অনেকগুলো প্রোগ্রামে তালিকাভুক্ত শিল্পী। ওখানে আমি উপস্থাপিকা। আমি উত্তরণে একটা ম্যাগাজিন অনুষ্ঠান হতো, এখনো হয়। আমি উত্তরণের উপস্থাপিকা। তারপর ট্রাফিক 88.8 একটা এফএম চ্যানেল, ট্রাফিক সম্প্রচার ট্রাফিক সম্প্রচার হয় ওখান থেকে। তো ওখানে আমি এনলিস্টেড উপস্থাপিকা। এছাড়া আমি বাংলাদেশ বেতারে আবৃত্তিতে এনলিস্টেড, নাটক এনলিস্টেড। আর তারপরে তো 2010 সালে বাংলাদেশ টেলিভিশনে আসি। এখানে আমি নিউজ পড়ার পাশাপাশি আমি ভয়েসের কাজ করি। এখানে প্রতি আহ, সপ্তাহে বলতে গেলে আমার ডকুমেন্টারিতে আমার ভয়েস যায়। 10-12 বছর ধরে আমি না হলেও হাজারের উপরে আমি ডকুমেন্টারিতে ভয়েস দিয়ে ফেলেছি। আর আবৃত্তিটা তো সেই সাথে আছেই। এটা তো আমার একদম মন ভালো করার একটা মহা ঔষধ। আমার একটা সাংস্কৃতিক সংগঠন আছে, কৃষ্টিবন্ধন। সেটা তুমি জানো। কৃষ্টিবন্ধন এটা একটা আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠন। এখানে আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। তো এটা নিয়ে আমি কাজ করে যাচ্ছি। এখানে আমাদের বাংলাদেশে আমাদের অনেকগুলো জেলা কমিটি আছে। অনেকগুলো জেলা, অধিকাংশ জেলাতেই আমাদের কমিটি আছে, এবং দেশের বাইরে ভারতের কলকাতায় আমাদের কমিটি আছে, আগরতলায় আছে, আর কানাডায়, অস্ট্রেলিয়াতে কমিটি আছে। এই আপনি এর আগে ইন্ডিয়াতেও গিয়েছিলেন এটা নিয়ে প্রোগ্রাম করার জন্য হ্যাঁ, কলকাতায়। আমি বেশ কয়েকবার গিয়েছি আগরতলা, কলকাতা। হয় আমাদের কৃষ্টিবন্ধনের আন্তর্জাতিক কমিটির সভাপতি হচ্ছেন ডক্টর পবিত্র সরকার, তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তো
আমরা আছি, এইসব নিয়েই আর আমার দিন কাটে। ভালো আপনার লাগা কাজ আপনার করতে পরিচয় দিতেই কিন্তু অলরেডি 5 মিনিট চলে গিয়েছে যে আপনার এত ব্যাকগ্রাউন্ড, আপনার এত গুণী মানুষ, হ্যাঁ, এত গুণে গুণান্বিত আপনি, এতগুলো বিষয়ের সাথে আপনি জড়িত আছেন। আসলেই একজন আপনি, আমরা কি বলবো যে একটা সংস্কৃতি বা কালচার যেটা আপনার মধ্যে আমি সব কিছু পাই। ইভেন আপনি কিন্তু থিয়েটারটাকেও অনেক ভালোবাসেন, থিয়েটারও আপনি কিন্তু করেন রেগুলার, যেটা আমি জানি যে এই যে আপনার আহ, কৃষ্টিবন্ধন যেটা আছে এটাও কিন্তু আপনার একটা থিয়েটারেরও একটা পার্ট। আপনার অনেক থিয়েটারে ওইখানে আপনাদের আমি আপনাকে দেখি, মানে ম্যাক্সিমাম আপনাকে শিল্পকলায় আপনাকে যাতায়াত করতে দেখি, শো করতে দেখি। হ্যাঁ, আচ্ছা আপু, আপনি তো বিটিভিতে আছেন, সেই বিটিভিতে কিভাবে এলেন? এবং এখানে আপনার অনেক লম্বা পথ, এবং বিটিভিতে সাধারণত সবাই কিন্তু নিউজ প্রেজেন্টিং করতে পারে না, এইটা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। সেইখানে এমন একটা বাংলাদেশের একটা সবচেয়ে টপ লেভেলের একটা চ্যানেল, সেখানে আপনি কিভাবে এলেন, কিভাবে এত বছর, এই বিষয়ে একটু যদি কিছু বলতেন। হ্যাঁ, টিপু, আসলে কথাটা সত্যি। আসলে একদিনে এটা অর্জন করা সম্ভব না। একজন শিল্পী, সে কিন্তু একদিনে শিল্পী হতে পারে না। তাকে মনে প্রাণে আগে শিল্পকে ধারণ করতে হয়, লালন করতে হয়, তারপর সে প্রকৃত শিল্পী হয়ে ওঠে। হয়তো গান শিখলে গান করা যায়, কিন্তু সত্যিকারে তাকে শিল্পী হতে হলে সেই শিল্পটাকে তার অন্তরে, তার চরিত্রে, তার সব কিছুতে লালন করতে হবে। কিন্তু শিল্পী হয়ে ওঠা অনেক কঠিন একটা বিষয়। আমি কিন্তু খুব ছোটোবেলা থেকেই আবৃত্তি করি। আমার বুঝে ওঠার আগে থেকেই আমার মায়ের হাত ধরে আমি মঞ্চে উঠেছি। কোন ছোটোবেলায় আমার ঠিক খেয়ালও নাই। আমার বাবা মায়ের খুব ইচ্ছা ছিল আমি কিছু একটা হব। ছোটোবেলায় বাবা মাকে গান শেখালো, তো একটা পর্যায়ে এসে গান শিখতে শিখতে আমার কেন জানি গানের প্রতি আগ্রহটা হারিয়ে ফেললাম। কিন্তু আবৃত্তি, উপস্থাপনা, বিতর্ক, এগুলো নিয়ে আমি ছিলাম। তো এগুলো হতে হতে একটা পর্যায়ে এসে মেয়েদের একটা সময় এসে কিন্তু পরিবার থেকে বিয়ের একটা প্রেশার থাকে। তো আমার বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ে হওয়ার পরে আমার ভেতরে ওই ক্ষুধাটা থেকে যায় যে আমার ভেতরে তো ওই তৃষ্ণা, আমি মঞ্চ পাচ্ছি না, আমি আবৃত্তি করতে পারছি না, আমি উপস্থাপনা করতে পারছি না, আমি ভেতরে ভেতরে খুব তৃষ্ণার্ত হতে থাকলাম। তখন হঠাৎ করে আমি একটা পত্রিকায় বিজ্ঞাপন দেখতে পাই, যেটা তোমাকে বলি। আচ্ছা। জানি না অনেক লম্বা হয়ে যাবে কিনা, সমস্যা নেই। তবুও আমার এই আমার এই ঘটনাটা, এটা তো কেউ জানে না আমি কিভাবে আসলাম, আমার শুরুটা কীভাবে। একটা পত্রিকায় ছোট একটা বিজ্ঞাপন দেখেছিলাম যে নিউজ প্রেজেন্টার, সংবাদ পাঠিকার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। তো তখন না এখনকার মতো এরকম এত প্রতিষ্ঠান ছিল না। নিউজ প্রেজেন্টার তৈরি হওয়ার জন্য কি করতে হয়, তখন আমি ভাবতাম যে আসলে আমরা তো দেখেছি আসমা আহমেদ মাসুদ, রেহানা পারভিন, তারপর আরও আরও অনেক সিনিয়র নিউজ প্রেজেন্টারদের আমরা দেখেছি, রুকসানা আনোয়ার, তো তারপর এই মুহূর্তে আমার ঠিক মনে আসছে না। যাই হোক, তো আমরা তাদেরকে দেখে উৎসাহিত হয়েছি, কিন্তু এটা বুঝতে পারি নাই যে কীভাবে একজন প্রেজেন্টার হওয়া যায়, কীভাবে টেলিভিশনে আমি যোগাযোগ করবো, কীভাবে আমি নিউজ প্রেজেন্টার হবো। তো তখন ওই বিজ্ঞাপনটা দেখে আমার মনে হলো যে আমি এখানে শিখব, নিউজ প্রেজেন্টার কীভাবে হতে হয়, কী করতে হয়, আমি শিখব। আমি সেখানে যোগাযোগ করে, এটা ছিল একমাত্র বাংলাদেশে তখন একমাত্র নিউজের প্রশিক্ষণ কেন্দ্র। গোলাম সারোয়ার স্যারের ছিল। গোলাম সারোয়ার স্যার তখন বেতারে নিউজ করতেন। তো আমি ওনার সাথে যোগাযোগ করে আমি ওনার প্রতিষ্ঠানে ভর্তি হই এবং নিউজ প্রেজেন্ট করার জন্য টোটাল বিষয়টা আমি ওখান থেকে রপ্ত করি। আমার তো অ্যাকচুয়ালি তো এই বিষয়গুলো সাথে উচ্চারণ খুব মানে একদম মানে প্রথমত
যেটা বেসিক প্রয়োজন সেটা হচ্ছে উচ্চারণ। তো এটা তো আমার ক্লিয়ার ছিল, যেহেতু আমি আবৃত্তি করি। তো স্যারের কাছ থেকে আমি আর মানে উপস্থাপনা নিউজ উপস্থাপন করার জন্য যে আরও ইয়েগুলো দরকার, এগুলো আমি শিখলাম। তারপর আমি বেতারে অডিশন দিই এবং বেতারে আমি তালিকাভুক্ত নিউজ প্রেজেন্টার হই। তারপরে আমি টেলিভিশনের জন্য বিসিডিজেসি, তখন একটা ট্রেনিং সেন্টার ছিল, এটা ছিল গ্রিন রোডে সম্ভবত। এখানে তখন কেবলমাত্র 21শে টিভি তখন কেবল শুরু হয়েছে। তো কয়েকজন সিনিয়র ওখানে ছিলেন, ওনারা বিসিডিজেসি থেকে আমি ট্রেনিংটা করি। ট্রেনিং করার পর আমি চ্যানেলে অ্যাপ্লাই করা শুরু করি, কিন্তু পথটা মোটেই স্মুথ ছিল না, এত চ্যালেঞ্জিং ছিল, এত কঠিন ছিল। আসলে আমার তো সেভাবে চেনা জানা তেমন কেউ ছিল না, আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। বিভিন্ন চ্যানেলে আমাকে অ্যাপ্লাই করে 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 অনেক কষ্ট করে আমাকে অবশেষে আমি বিটিভিতে আমি জয়েন করি। এটা কত সালে? 2010। 10 থেকে আজ অব্দি আছেন, তাই তো? হ্যাঁ, আছি। আচ্ছা, নিউজ প্রেজেন্টার হতে গেলে সর্বপ্রথম মানে কি হতে হয় তাকে? মানে আমার শুদ্ধ ভাষায় কথা বলতে তো সবাই পারে, তো অনেকেই এটা নিয়ে করে, কিন্তু এই নিউজ প্রেজেন্টিংয়ে আসাটা কীভাবে, মানে একটা মানুষ কি করলে নিউজ প্রেজেন্টার হতে পারে খুব সহজেই? এই বিষয়টা একটু যদি বলতেন। এটা আমার আর কি কোশ্চেন, যে অনেকেই আমার রিলেটিভও কয়েকজন আছে নিউজ প্রেজেন্টার, বা টেলিভিশনে আছে অনেক আমার রিলেটিভ। তো আপনাকে পেয়ে আপনি আছেন হচ্ছে মানে ভিটিভিতে থাকা, মানে এটা একটা বিরাট ব্যাপার। এটা আপনাকে নিয়ে আমরা গর্ব করতে পারি যে এমন একটা চ্যানেলে এইরকম একটা ইয়েতে থাকাটা বিরাট কিছু। সেই বিষয়টা আপনি কিভাবে, আপনি এক কথায় বলা চলে, আপনি কিভাবে মানে এখানে আসাটা সহজ হয় একটা নিউজ প্রেজেন্টারের জন্য? আসলে কি, শর্টকাট ওয়ে বলতে কিছু নেই। হুম। নিজেকে তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, ডেডিকেশন থাকতে হবে যে আমি আমার লক্ষ্যে পৌঁছব, আমি প্রেজেন্টার হব। তার জন্য আমাকে নিয়মিত একটা চর্চার মধ্যে থাকতে হবে। অ্যাকচুয়ালি এখন আসলে বিষয়গুলো অনেক সহজ হয়ে গেছে। এখন তো যে বললাম, এখন অনেক প্ল্যাটফর্ম হয়ে গেছে, অনেক প্ল্যাটফর্ম এসে গেছে, তারপরে হচ্ছে যেখান থেকে খুব সহজেই সব বিষয়গুলো তারা শিখে নিতে পারছে। কিন্তু আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে এখনকার যুগের যে মেয়েরা নিউজ প্রেজেন্টার হয় বা আপনাদের সময় ছিল, এটার সাথে কি কোনো পার্থক্য কিছু আছে? আমি যখন টেলিভিশনে জয়েন করি, আমরা একসাথে 10 জন জয়েন করেছিলাম। তো সেক্ষেত্রে আমাদেরকে একটু 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 করে উপরে উঠতে হয়েছে। আমাদের প্রথমে 5 মিনিটের নিউজ দিয়ে 6 মাস। আচ্ছা, 6 মাস আমাকে লেগে থাকতে হয়েছে। তার সপ্তাহে একদিন দিতে হয়তো বা। সপ্তাহে একদিন। আচ্ছা, তারপর হচ্ছে 6টা নিউজ। এভাবে আমাকে গ্র্যাজুয়ালি প্রাইম নিউজে আসতে 1 বছর 1.5 বছর তো লেগে গেছে। তখন অনেকের, আমাদের আগে যারা ছিল তাদের আরও বেশি সময় লাগতো প্রাইম নিউজে আসতে। কিন্তু এখন দেখি যে নিউজে জয়েন করেই তারা ধাম করে প্রাইম নিউজ করছে। মানে তাদের কি, আমি বলতে চাই না অনেক ভালো করে তারা, অনেক স্মার্ট, কিন্তু অনেকেই আছে যাদের উচ্চারণের বিষয়গুলো আরেকটু খেয়াল রাখা দরকার। উচ্চারণের অনেক বিষয় আছে যেগুলো হয়তো একটু আমাদের চোখ এড়িয়ে যায়, কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখলে ভালো হয়। না, আমি যেটা আমার খুব পছন্দ যে তোমাকে, যে তুমি যে অত সাবলীলভাবে এত সুন্দর করে মানে কথা বলো নর্মাল টোনে। কিন্তু আমি অনেক নিউজ প্রেজেন্টারের সাথে আমি চলাফেরা করি, কিন্তু তারা নিউজ করার সময় খুব শুদ্ধভাবে কথা বলে, কিন্তু এমনিতে নর্মাল তারা বলতে পারে না।
তো যেটা বলতেছিলাম যে এখন অনেকেই হচ্ছে ওইভাবে মানে ইউজ টু না সে শুদ্ধ ভাষায়, কিন্তু আমি মনে করি যেটা আমি থিয়েটার করা, আমাদের একটা থিয়েটারের একটা মানে কথা আছে যে সবসময় শুদ্ধ কথা বলতে হবে, যে শুধু থিয়েটারে আসলেই তা না, বাসায় সবার সাথে যে আমরা কথা বলি সেটা। যেমন আমার একটা জিনিস মানে ব্যাড হ্যাবিট, সেটা হচ্ছে আমি যখন বাসায় আমাদের ফ্যামিলির কারোর সাথে কথা বলি অনেক সময় আমি অশুদ্ধ ভাষায় বলি। তো এটা আমার মনের অজান্তে হয়তো বা অন্য কারোর সাথে কথা বলতে গেলে আমার অশুদ্ধতা চলে আসে, কিন্তু আমাদের থিয়েটারে গেলে কিন্তু এটা সচেতন থাকি। কিন্তু তেমনি যে আপনার একটা জিনিস ভালো লাগে যে আপনি নর্মালি যখন আপনার সাথে কথা বলি তখন আপনি অনেক শুদ্ধ ভাষায় এবং সাবলীলভাবে আপনি কথা বলেন। এটা কিভাবে সম্ভব? হাউ ক্যান ইট ইজ পসিবল? এটা আর কিছুই না, এটা হচ্ছে অভ্যাস। ছোটবেলা থেকেই এটা এমন একটা পারিবারিক আবহে বেড়ে ওঠা, এবং ছোটবেলা থেকে শুদ্ধ সংস্কৃতি চর্চা, আবৃত্তি চর্চা। প্রশ্নটা পরে থেকে আমি বলি। আসলে কি এই বিষয়টা না হঠাৎ করে রপ্ত করা যায় না। এটা হচ্ছে আমি ছোটবেলা থেকে এমন একটা পারিবারিক আবহে আমি বেড়ে উঠেছি। আমার বাবা অসাধারণ আবৃত্তি করতেন, আমার মা আবৃত্তি করতেন, শিক্ষিকা ছিলেন। মানে শুদ্ধভাবে কথা বলা, চর্চা, এটা আমাদের একদম কি বলবো, সবসময় আমরা অভ্যস্ত ছিলাম। আর ওই যে মানে শিল্পী বা শিল্পটাকে তো একদিনে ধারণ করা যায় না। আমি তো ছোটবেলা থেকেই শিল্পটাকে ভেতরে ধারণ করে আসছি। তো শিল্প মানেই হচ্ছে শুদ্ধ, বিশুদ্ধ, শুদ্ধতা। তো সেখান থেকে আমার ওই অটোমেটিক এটা শুদ্ধভাবে কথা বলার একটা অভ্যাস হয়ে গেছে। যাই হোক, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক কিছু জানতে পেলাম, অনেক কিছু শিখতে পেলাম আজকে আমরা। আপনাকে আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করেছি, আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল সবসময়। আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য অনেক দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ তোমাকে। খুব ভালো লাগলো তোমার সাথে এই আড্ডাটা দিয়ে। নিশ্চয়ই ভালো থাকবে তুমি। থ্যাংক ইউ।